এই মুহূর্তে অজুহাতের বাক্স নিয়ে বসে রয়েছে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল। সেই কথায় পরে আসছি, কিন্তু তার আগে একটু অঙ্কটা আপনাদের শোনাই। আপনারা জানেন আজ 4টি বিধানসভায় উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। এইবার আমরা যদি 1 মাস পেছনে ফিরে যাই, মানে এই লোকসভা নির্বাচন শেষ হয়েছে জুন মাসে, আপনারা জানেন জুন মাসে ফলাফল বেরিয়েছে, এবং সেই সময় দেখা যাচ্ছে যে এই 4টে বিধানসভার মধ্যে 3টেতেই এগিয়েছিল বিজেপি। এবং কিরকম মার্জিনে এগিয়েছিল? রানাঘাট দক্ষিণে দেখা যাচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল প্রায় 36,000 ভোটে। বাগদা বিধানসভায় বিজেপি এগিয়েছিল 20,000-এর বেশি ভোটে, এবং রায়গঞ্জে বিজেপি এগিয়েছিল 46,000 ভোটে। তার মানে 1 মাস আগে যে লোকসভা নির্বাচন হয়ে গেছে সেই সময় দেখা যাচ্ছে এই যে আসনগুলোয় বিজেপি এগিয়েছিল সেখানে তাদের মার্জিন মিনিমাম 20,000, ম্যাক্সিমাম 46,000। একটা মাত্র বিধানসভায় দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল লোকসভা নির্বাচনে, আর সেটা হচ্ছে মানিকতলা। আর মানিকতলায় তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 3,500 ভোটে লোকসভা নির্বাচনের সময়। এইবার 1 মাসের ব্যবধানে 4টি আসনে উপনির্বাচন হলো এবং দেখা গেল 4টিতেই বিজেপি হেরে গেছে। এবং এইখানে আরেকবার আমরা যদি একটু মার্জিনের দিকে তাকাই, যে বাগদায় 1 মাস আগে বিজেপি 20,000 ভোটে এগিয়েছিল, সেখানে দেখা যাচ্ছে 1 মাস পরে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস 30,000-এর বেশি ভোটে জিতেছে। যে রানাঘাট দক্ষিণে বিজেপি 36,000 ভোটে এগিয়েছিল, সেই রানাঘাট দক্ষিণে বিজেপি এবার হেরেছে প্রায় 40,000-এর বেশি ভোটে। এবং যে রায়গঞ্জে বিজেপি 46,000 ভোটে এগিয়েছিল, সেখানে এবার তৃণমূল কংগ্রেস জিতেছে 1 মাসের ব্যবধানে 50,000-এর বেশি ভোটে। এবং যে বিধানসভায় তৃণমূল কংগ্রেস 3,500 ভোটে এগিয়েছিল মানিকতলা, সেইখানে এইবার তৃণমূল কংগ্রেস জিতেছে 60,000-এর বেশি ভোটে। তার মানে এইখানে দেখুন তৃণমূল কংগ্রেস তার মানে এই 1 মাসের ব্যবধানে শুধুমাত্র মার্জিনটা কভার করেছে তাই নয়, তারই সঙ্গে উল্টো দিক থেকে একটা বড় চাঙ্ক অফ ভোট, একটা ভোটের বড় অংশ সে নিজের দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছে। একবার খেয়াল করে দেখুন, একটা আসন যেখানে 1 মাস আগে দেখা যাচ্ছে যে বিজেপি প্রায় 50,000 ভোটে এগিয়ে, ঠিক সেখানে 1 মাস পরে বিজেপি 50,000 ভোটে হেরে গেছে। কি করে এটা হতে পারে? এইখানেই আসছে অজুহাতের কথা। প্রথম অজুহাতটা কি, যেটা একদম শুরুতেই বলা হয়, সেটা হচ্ছে ছাপ্পা ভোট। ছাপ্পা ভোট করেছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য আজ এরকম হাল হয়েছে আমাদের। এখন আপনি যদি প্রশ্ন করেন, এটা ছিল উপনির্বাচন, 4টে জায়গায় উপনির্বাচন ছিল, কেন্দ্রীয় বাহিনীর কোনো অভাব ছিল না, পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল। তা কেন্দ্রীয় বাহিনী এই সমস্ত ছাপ্পা ভোট গন্ডগোল এসব দেখতে পায়নি, তারা আটকাতে পারেনি। ইলেকশন কমিশনের এজেন্ট যারা ছিলেন তারা কিছু করতে পারেনি, ইলেকশন এজেন্টরা করতে পারেননি। কোনো রকম বড়সড় অভিযোগ, স্ক্রুটিনি, রিপোলিং চাওয়া বিজেপির প্রার্থীর তরফ থেকে, এগুলো কি আমরা দেখতে পেয়েছি? তাও ছেড়ে দিন, যদি আপনি মেনে নেন যে ছাপ্পা ভোট হয়েছে, আমরা মেনে নিলাম ছাপ্পা ভোট হয়েছে, কটা জায়গায় হয়েছে, কটা বুথে হয়েছে? আপনি দেখুন প্রত্যেকটা বিধানসভার বলা হচ্ছে যে 4-5টা বুথে তো হয়েইছে, তাহলে আমরা ধরে নিচ্ছি 5টা বুথে মোটামুটি হয়েছে। 4টে বিধানসভা মিলিয়ে প্রত্যেকটায় যদি 5টা বুথে ছাপ্পা ভোট হয়ে থাকে, তার মানে 4-5-এ 20টা বুথে এই ধরনের ছাপ্পা ভোট হয়েছে। এবং এই মুহূর্তে বিজেপি প্রার্থীদের বক্তব্য হচ্ছে এই 20টা বুথ, 4টে বিধানসভার 20টা বুথে যদি ছাপ্পা ভোট না হতো তাহলে তারা জিতে যেতে পারতেন, তাই তো? তাহলে ব্যাপারটাকে এরকম যে ছাপ্পা ভোট হয়েছে, কেউ দেখেনি, কেন্দ্রীয় বাহিনী দেখেনি, ইলেকশন এজেন্ট দেখেনি, কেউই দেখতে পায়নি, শুধুমাত্র আজ যারা কান্নাকাটি করতে বসেছেন সেই তাবেদাররাই সেদিন ছাপ্পা ভোটটুকু দেখতে পেরেছিলেন। ব্যাপারটা কি এরকম? বেশ, এরপরে দ্বিতীয় অজুহাত যেটা সামনে আসবে সেটা হচ্ছে, আরে বাবা, উপনির্বাচনে শাসক দলই জেতে, শাসক দলের কাছে সবসময় একটা অ্যাডভান্টেজ থাকে। বেশ, আমরা একটু আসন ভিত্তিক তাকানোর চেষ্টা করি, তাহলে আমরা শাসক দলের অ্যাডভান্টেজ মানে তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ এবং বিজেপির অ্যাডভান্টেজ দুটোকে আলাদা আলাদা করে বুঝতে পারবো। আপনি বাগদা বিধানসভার দিকে তাকান, সেখানে এবারে তৃণমূল কংগ্রেস জিতেছে। তৃণমূলের তরফ থেকে এবারে প্রার্থী হিসেবে কে দাঁড়িয়েছিলেন? প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুর, তিনি দাঁড়িয়েছিলেন। সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন তিনি। 25 বছর বয়সে তিনি তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়ে নির্বাচনে জিতলেন এবং এই বাগদা বিধানসভাটা তৃণমূল কংগ্রেস 13 বছর পর জিতলো, শান্তনু ঠাকুরের একেবারে হাতের তালুর বিধানসভায়। এবার এখানে খেয়াল করে দেখুন, দুম করে কাউকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়ে দিয়েছে, কোনো প্রার্থীকে হঠাৎ করে নাম ঘোষণা করে দিয়েছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেই মধুপর্ণা ঠাকুর অনশনে বসেছিলেন। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তার অভিযোগ ছিল যে তাকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ঠাকুর বাড়ির যে ঘর সেই ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তালা দিয়ে দেওয়া হয়েছে। এবং মধুপর্ণা অনশন মঞ্চে বসেছিলেন, তার বক্তব্য ছিল তার ঠাকুমা প্রয়াত বীণাপানি দেবী
তার ঘরটা তিনি পরিষ্কার করতে পারছেন না, তালা খোলা হচ্ছে না, বাচ্চাদের নিয়ে তারা ঘরের ভেতরে ঢুকতে পারছেন না, এর প্রতিবাদে, এবং তিনি বলেছিলেন এর বিচার আমরা চাই, মানুষ বিচার করবে, এই বলে তিনি অনশন মঞ্চে বসেছিলেন। একটি বাচ্চা মেয়ে, বলা যেতে পারে 25 বছরের মেয়ে, তাকে অনশন মঞ্চে বসিয়ে অনশন করিয়ে তারপর বিধানসভার প্রার্থী করিয়ে জিতিয়ে নিয়ে আসা হলো। তাকে কিন্তু দুম করে আনা হয়নি, এখানে একটা প্রিপারেশন ছিল। এবং এখানে আপনি বলতে পারেন যে শান্তনু ঠাকুর, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কিছুদিন আগেই তিনি জিতে আরো একবার সাংসদ হয়েছেন এবং আরো একবার কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। তার এলাকায়, বিজেপির গড় হিসেবে পরিচিত এলাকায় কি করে বিজেপি হেরে গেল এবং 13 বছর পর তৃণমূল কংগ্রেস কি করে এই জায়গা জিতলো? হতে পারে যে শান্তনু ঠাকুর তো এখন জাহাজের প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি এখন আর আদার খোঁজ খবর রাখেন না, যাকগে। এবং তারই সঙ্গে মনে রাখবেন, এইবারের এই যে উপনির্বাচন, তৃণমূলের তরফ থেকে দুজন রিপিট ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন। একজন হচ্ছেন মুকুটমণি অধিকারী এবং আরেকজন হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। দুজনেই বিজেপি থেকে তৃণমূলে গেছেন এবং তারা দুজনেই কিন্তু লোকসভা নির্বাচনেও তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, জিততে পারেননি। বিজেপির প্রার্থীর কাছে তারা হেরে গিয়েছিলেন লোকসভা নির্বাচনে এবং সেই সময় বলা হয়েছিল যে এই দুজনের আসলে পার্সোনাল কোনো ক্যাপাসিটি নেই। এরা, এটা প্রমাণ হয়ে গেল যে বিজেপির হয়ে দাঁড়িয়েছিল বলেই জিততে পেরেছিল, বিজেপি ছিল বলে এরা জিতেছিল। তৃণমূলে গিয়ে দেখো এরা কিছুই করতে পারলো না, বিজেপির কাছে হেরে গেল। এইবার সেই দুজনেই তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বিজেপির জেতা আসনে বিজেপিকে হারিয়ে দিল। কি করে এটা সম্ভব হলো? এইখানে অবশ্যই বলতে হবে শুভেন্দু অধিকারীর কথা, তার তো আলাদা করে একটা পুরস্কার প্রাপ্য। আমাদের রাজ্যে বেশ কিছু রাজনৈতিক স্তাবকেরা রয়েছেন, তাদের কাছে শুভেন্দু অধিকারীর ব্যাপারটা হচ্ছে, আমরা যদি একটু মুকুল রায় আর একটুখানি অমিত শাহ ব্লেন্ডারে ঘুরিয়ে নিই, তার উপরে যদি আমরা একটু নরেন্দ্র মোদী ছিটিয়ে দিই, তাহলে যে ছবিটা আমাদের মানুষ চোখে ভেসে ওঠে, তিনিই হলেন শুভেন্দু অধিকারী। এবার লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী সমস্ত কিছুতে তিনি রয়েছেন, সব জায়গায় তার হাত, সব জায়গায় তিনি প্রচার করতে যাচ্ছেন। এবং এই কথাও সামনে এলো যে বিজেপির, বঙ্গ বিজেপির প্রার্থী নির্বাচন থেকে শুরু করে ইস্যু নির্বাচন, সব জায়গায় শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু নির্বাচনের ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী সেই হাত তুলে দিয়ে বলে দিলেন, মেরা নাম লতা, মুঝে কুছ নেহি পাতা, আমি কিছু জানি না বস, আমি কিছু করিনি, সব দল করেছে, সংগঠন করেছে, আমার কিন্তু কিছু নেই এখানে। দিল্লিতে একটা সময় অড ইভেন গাড়ি বেরোতো, একদিন অড নাম্বারের গাড়িগুলো বেরোবে, একদিন ইভেন নাম্বারের গাড়ি বেরোবে। তো সেই রকম ভাবে বিরোধিতা করেন শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। সোমবার তিনি বাড়ি থেকে বেরিয়ে বলেন যে আমি অনেক ভোট করিয়েছি, ভোট কিভাবে করাতে হয় আমার জানা আছে, আমি অনেকবার ভোট করিয়েছি। মঙ্গলবার বেরিয়ে উনি বলেন শাসক দল অন্যায়ভাবে ভোট করিয়ে নিয়েছে, এটা একদম ঠিক হয়নি, আমরা এটা একেবারেই মানব না। আবার বুধবার উনি বেরিয়ে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত হারির খবর আমি পেয়ে গেছি, আমি সব ফাঁস করে দেবো, অমুক দিনে সব বলবো, তমুক দিনে সরকার পড়ে যাবে। তারপরেই বৃহস্পতিবার উনি বেরিয়ে আবার বলেন বঙ্গ বিজেপির মধ্যে থেকে কেউ নিশ্চয়ই আঁতাত তৈরি করেছেন তৃণমূলের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন এবং আমাদের ক্ষতি করছেন, কিন্তু এই খবরটা আমার কাছে নেই যে এটা কে করেছে, আমি সেটা খতিয়ে দেখছি, আমি কিন্তু সেটা অবশ্যই বের করব। বঙ্গ বিজেপির যে তিনজনকে আমরা বারবার দেখতে পাই, মানে বঙ্গ বিজেপির নেতা বলতে যে ত্রয়ীর মুখ আপনার চোখের সামনে ভেসে উঠবে এখন, সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। এর মধ্যে দিলীপ ঘোষ, তার দূর দূরান্ত পর্যন্ত কোনো দেখা পাওয়া যাচ্ছে না। সুকান্ত মজুমদার টিকিট কেটে দিল্লি চলে গেছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি সব জায়গায় যাচ্ছেন, উপনির্বাচনের প্রচারও তিনি করেছেন, কিন্তু ফলাফল বেরোলেই প্রত্যেকবার উনি হাত তুলে বলে দেন আমি কিছু করিনি, আমি বস এখানে নেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা সময় একটা থিওরি বেরিয়েছিল চারিদিক থেকে গুজগুজ ফুসফুস করে, অনেকে এইরকম একটা গল্প ফাঁদতে শুরু করেছিলেন যে মুকুল রায় এই যে বিজেপিতে যোগদান করেছিলেন, মুকুল রায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুপ্তচর হয়ে বিজেপিতে ঢুকেছিলেন, যাতে তিনি বিজেপির আরো ক্ষতি করতে পারেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো সুবিধা করে দিতে পারেন। আজকে যা কাণ্ড কারখানা চলছে সেই সমস্ত কিছু দেখার পরে এই ধরনের অলিক গল্প কেউ বানাতেই পারে, আবার একটা অলিক গল্প বাজারে আসতেই পারে। কেউ যদি আজকে বলেন একটা কনস্পিরেসি থিওরি করে যে শুভেন্দু অধিকারী এই যে বিজেপিতে গেছেন, তিনি কিন্তু আসলে তৃণমূল কংগ্রেসের সুবিধা করার জন্যই গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুপ্তচর হয়ে বিজেপির যাতে আরো ক্ষতি হয়, বিজেপি যাতে আরো মুখ থুবড়ে পড়ে, সেই জন্যই তিনি বিজেপিতে গেছেন। এই গল্প যদি এখন কেউ ফেদে বসে, কেউ যদি এরকম একটা অলিক গল্প বাজারে ছেড়ে দেয়, তাহলেও আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। কারণ বঙ্গ বিজেপির এই রকম ফলাফলের আসল যে কারণগুলো, যুক্তিসঙ্গত যে কারণগুলো, সেগুলো তো বঙ্গ বিজেপি মানবেই না, তারা অ্যাডমিটই করবে না যে এই সমস্যাগুলো রয়েছে, তারা কিছুতেই মানবে না যে পশ্চিমবঙ্গে বিরোধিতার একটা জায়গা রয়েছে। বেশ কিছু মানুষজন শাসক দলের উপর রেগে তারা আমাদের ভোট দিচ্ছেনও, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের সংগঠন অত্যন্ত দুর্বল, সংগঠন আমাদের শক্তিশালী করতে হবে, সংগঠন আমাদের দুর্বল, বিভিন্ন জায়গায় সংগঠন আমাদের নেই, কিংবা তারা
কিছুতেই এটা অ্যাডমিট করবেন না যে আমাদের হয়ে নির্বাচনে লড়াই করতে পারেন, নির্বাচন টেনে বের করে নিয়ে যেতে পারেন, এই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ইকুইভ্যালেন্ট ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে এরকম কোনো মুখ আমাদের কাছে নেই। বঙ্গে আমরা এরকম কোনো নেতা তৈরি করতে পারিনি। আমাদের কাছে যে কজন পড়ে রয়েছে লড়াই করার জন্য, যাদের এখন বঙ্গ বিজেপির সামনে দেখতে পাওয়া যায়, তার মধ্যে 4 জনকে আমরা অন্য দল থেকে পেরে এনেছি। আর বাকি যারা আমাদের লোকজন ছিলেন, যারা আমাদের সংগঠন করেছেন, খাটাখাটনি করেছেন দলে, তাদের আমরা হয় লাথি মেরে এখন বের করে দিয়েছি, আর না হলে হাত পা বেঁধে বসিয়ে রেখে দিয়েছি। এগুলো একটাও কোনো নতুন সিমটম তো নয়, রোগীর শরীরে এসব সিমটম বহু পুরনো, কিন্তু রোগী তো মানতেই নারাজ যে তার কোনো অসুবিধা রয়েছে, কোনো সিমটম দেখা যাচ্ছে। তাহলে তার ট্রিটমেন্টটা হবে কি করে? আজ তর্কের খাতিরে আপনি যদি একদম বিজেপির কট্টর সমর্থক যারা রয়েছেন তাদের যে যুক্তি সেটা যদি মেনেও নেন, তারা যে কথাটা বলছেন যে এটা তো সরকার বদলের ভোট ছিল না, তাই লোকজন ইচ্ছে করেই তৃণমূলকেই বেশি ভোট দিয়েছেন, তাদের মনোভাবটা এরকম ছিল যে আমরা ঠিক আছে শাসক দলকেই ভোট দিই যাতে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো পেতে পারি, কারণ আপাতত এটা তো আর সরকার বদলের ভোট হচ্ছে না, এই ভোটে তো সরকার পড়বে না। এই যুক্তিটা যদি আপনি মেনেও নেন যে হ্যাঁ ঠিক আছে, এই কারণেই তৃণমূলকে বেশিরভাগ মানুষজন ভোট দিয়েছেন, কিন্তু তাহলেও এই প্রশ্ন তো করতে হবে যে বঙ্গ বিজেপি এত খারাপভাবে হারলো কি করে, এতটা খারাপ ফলাফল তারা করলো কি করে? আপনি আলোচনাটা একবার ভাবুন, ডিসকোর্সের লেভেলটা একবার ভাবুন, যেখানে প্রশ্ন করতে হচ্ছে যে আচ্ছা ভাই, তুমি ফেল করেছো পরীক্ষায়, তুমি ভালো করে পড়াশোনা করনি সেটা তুমি মানবে না, অন্তত এইটুকু তো বলো যে তুমি ফেল করলে তো করলে, তোমার রেজাল্টে -10 কি করে এলো? এই রকমটাই যদি বঙ্গ বিজেপি চলতে থাকে তাহলে এরপর যেটা হবে সেটা হচ্ছে ওই একটু হাড়ের চাল আর একটু অজুহাতের ডাল নিতে হবে, নিয়ে বঙ্গ বিজেপি একদম খিচুড়ি রাত বসিয়ে দেবে। আর কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে টাকার ঘি তো দেওয়াই হচ্ছে ভস্যে ঢালার জন্য, সেটাই একটু খিচুড়ির উপরে ছড়িয়ে নেবেন। তার সঙ্গে আপনারা একটু ওই বাতেলার ডিম ভাজা আর একটু হতাশার আলু ভাজা নিয়ে নেবেন। এর সঙ্গে যদি পাশে বঙ্গ বিজেপি একটু হামবড়া মেজাজের পেঁয়াজি নিয়ে নিতে পারে, ব্যাস কেল্লা ফতে, একেবারে বর্ষাকাল জমে যাবে বঙ্গ বিজেপির অফিসে। লোকসভা নির্বাচনের পর দেখা গেল মানিকতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে তো আছে, কিন্তু মাত্র ৩৫০০ ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। গোদের ওপর বিস্ফোরা একটি ঘটনার কথা সামনে এলো। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ওই লোকসভায় জিতলো, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরের লোকসভায় তো জিতলেন, জেতার পরেই যেটা হলো উল্টোডাঙ্গার একটি আবাসন, সেখানে পাই পাই করে সমস্ত অটো ঢুকে পড়লো, তাণ্ডব চললো সেখানে। এতগুলো অটো, তার সঙ্গে অনেকগুলো মোটরসাইকেল ঢুকে পড়েছে, ডিজে বাজানো হচ্ছে তারস্বরে, সোডার বোতল ছোড়াছুড়ি করা হচ্ছে, এই সমস্ত অভিযোগ আবাসিকরা করলেন। খবর পৌঁছে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এবং 48 ঘন্টার মধ্যে রিমেডি চলে এলো। দেখুন এই ঘটনাটা কেন ঘটলো। ঘটনাচক্রে বলা হচ্ছে যে আবাসনে এই তাণ্ডব করা হয়েছে সেই আবাসন যে বুথের অন্তর্গত, সেখানে লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল। বিজেপির সমস্ত নেতারা সোশ্যাল মিডিয়ায় বললেন যে এই তো তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, একটা বুথে বিজেপি এগিয়ে আছে সেই জন্য তারা এইরকম ভাবে তাণ্ডব চালাচ্ছে, মানুষের উপর এইভাবে অত্যাচার করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বেজায় রেগে এবং তিনি বললেন যে কেন এই ঘটনা ঘটেছে, ওই অটোওয়ালাদের কে এই অধিকার দিয়েছে যে তারা ঢুকে গিয়ে এরকম তাণ্ডব চালাবে? যারা আমাদের ভোট দেয়নি তাদের পাশে গিয়ে বোঝাতে হবে, এইভাবে তাণ্ডব করলে মানুষজন কখনো পাশে থাকবেন? এবং তারপরে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে পাঠালেন। কুণাল ঘোষ এবং তার সঙ্গে স্থানীয় কাউন্সিলর গিয়ে সেই আবাসনে আবাসিকদের কাছে ক্ষমা চেয়ে এলেন। এইবার আপনি প্রশ্ন করুন কেন ক্ষমা চাওয়া হলো? সারা রাজ্য জুড়ে কত কিছু ঘটে যাচ্ছে, খুন খারাপি, মারধর, তৃণমূল কংগ্রেস জমি দখল করে নিচ্ছে, পার্টি অফিস তৈরি করে ফেলছে, ক্লাবের মধ্যে অত্যাচার হচ্ছে, কত রকম ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রীর কোথাও টনক নড়ছে না, কোথাও তিনি কাউকে ক্ষমা চাইতে পাঠাচ্ছেন না, নিজে ক্ষমা চাওয়ার কথাও বলছেন না। তাহলে এইখানে কেন? এর কারণটা হচ্ছে মুখ্যমন্ত্রীও খুব ভালোভাবেই জানতেন যে লোকসভা নির্বাচনের কয়েকদিন পরেই মানিকতলায় বিধানসভা নির্বাচন রয়েছে, ওই আবাসন মানিকতলা বিধানসভার অন্তর্গত, এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী জানতেন যে লোকসভা নির্বাচনের পরে দেখা গেছে শহর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট কমছে, শহর অঞ্চলে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট বাড়ছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে এইটা সামনে আসার পরেই ড্যামেজ কন্ট্রোল শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আর এইবার মানিকতলা বিধানসভার যে ফলাফল বেরিয়েছে দেখা যাচ্ছে বিজেপি পুরো ওয়াইপ আউট হয়ে গেছে। যতটুকু ভোট তারা লোকসভা নির্বাচনের সময়ও মানিকতলায় পেয়েছিল সেটাও এবারে তারা পায়নি। এবং সেখানে বিজেপির যিনি প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে, তার কথা আলাদা করে আর বলছি না, তিনি ছাপ্পা ভোটের অভিযোগও করেছিলেন, তার আগে তিনি আবার কাকে ফোন করে কোথায় দরদাম করছিলেন নির্বাচনে সাহায্য করার জন্য, সেসব কথা তুলে আর লজ্জা দিচ্ছি না। এই রকম এম্বারেসমেন্ট কারুর যেন না হয়। যাই হোক, এইবারে কিন্তু বিজেপি মানিকতলায় একেবারে মুখ থুবড়ে পড়েছে। একটা হয় মাঠের রাজনীতি, একটা হয় ভোটের রাজনীতি। যে কোনো রাজনীতি
রাজনৈতিক দলের জেতার জন্য দুটোই করতে হয়। দেখুন, বিষয়টা হচ্ছে মানুষজন দুর্নীতিতে বিপর্যস্ত, অতএব তারা এসে ভোটটা আমাকেই দিয়ে দেবেন, এইটা তো ভাবা ঠিক নয়। হ্যাঁ, দুর্নীতিতে মানুষজন যারা বিপর্যস্ত তারা একটা অল্টারনেটিভ, একটা বিকল্প খুঁজছেন, কিন্তু আপনি সেখানে আছেন বলেই তারা আপনাকে বিকল্প মেনে নিয়ে ভোটটা দিয়ে দেবে আপনাকে, এটা ভাবা তো ঠিক নয়। এইভাবে বিজেপির একটা ভোট শেয়ার এখানে রয়েছে, কিন্তু সেখান থেকে তারা সেটাকে না পারছে বাড়াতে, না সেটাকে নার্চার করতে পারছে, না সেটাকে ম্যানেজ করতে পারছে, সেই রকম কোনো নেতাই যেন এখানে নেই। আমি শেষ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলে। 2011-তে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তখন প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক ফলাফল কি হয়েছিল সেটা আমি একটু পড়াশোনা করছিলাম, যে সেখানে কিরকম মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এবং কিছু কিছু জায়গার ফলাফল দেখে মনে হচ্ছে যে তৎকালীন শাসক দল যেন একেবারে নেই মনে হচ্ছে, এমন ওয়াইপ আউট হয়েছে, এমন ভোট সুইং হয়েছে। এইভাবেই কিন্তু পালাবদলটা হয়। পালাবদল কিন্তু ঠুকঠুক করে 1-2 খেলে হয় না, পালা বদলটা কিন্তু 6 মেরেই হয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।